বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশে অনেক সংকট এবং এই সংকটের আলোচনায় একটা প্রসঙ্গ সবসময় আসে যে নেতৃত্বের সংকটটা প্রবল। কে নেতা? নেতৃত্ব বলতে আসলে আমরা কি বুঝি? নেতৃত্বের গুণাবলী কী? অনেক সময় আমাদের দেশের রুচির দুর্ভিক্ষ দেখি এবং ওই আলোচনা করতে গেলেও আমরা এই প্রসঙ্গটি সামনে নিয়ে আসেন অনেকে যে একটা শূন্য নেতৃত্বের দেশে রুচির দুর্ভিক্ষ। প্রধানত আলোচনায় আসে যারা দেশ পরিচালনা করছেন তাদের নেতৃত্বের প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের প্রসঙ্গ। কিন্তু নেতৃত্ব আসলে একটা সামগ্রিক বিষয়। নানা প্রতিষ্ঠানে, নানা সংস্থায়, এমনকি পরিবারেও নেতৃত্বের প্রশ্ন আছে। তার কিছু প্রাতিষ্ঠানিক দিক আছে, তার কিছু অপ্রাতিষ্ঠানিক দিক আছে। নেতা এবং নেতৃত্ব এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন কে এম মুজিবুল হক। কে এম মুজিবুল হক একজন ব্যবসায়ী, তিনি অনারারি কনসুলার জেনারেল ইয়েমেনের বাংলাদেশে, এবং তিনি টিএস অ্যাভিয়েশন গ্রুপের চেয়ারম্যান এবং বাক্কা হোল্ডিংসেরও চেয়ারম্যান। এর বাইরে তিনি লিডারশিপ ডেভেলপমেন্টের ট্রেনার হিসেবে সার্টিফাইড কোর্স করেছেন এবং সার্টিফাইড ট্রেনার তিনি, এবং একই সঙ্গে তিনি জয়েন্ট সার্টিফিকেট ইন কনফ্লিক্ট পিস অ্যান্ড সিকিউরিটি ফ্রম ইউনিটার অ্যান্ড ইউওসি থেকে নিয়েছেন, এবং ইউনিসেফ এবং এফিআরের পিস মেডালও পেয়েছেন তিনি। এর বাইরে দেশে বিদেশে নানা কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত। মিস্টার মুজিবুল হক, স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু আপনি সার্টিফাইড ট্রেনার লিডারশিপের, এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই নেতা কে আসলে? নেতা অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি না। ব্যক্তির নেতা ইটসেলফ ইজ এ ইনস্টিটিউশন। আমরা অনেককে নেতা বলি খুব ভালো বক্তৃতা দিতে পারেন, অনেককে নেতা বলি আমরা যে ধরেন কোনো একটা অর্গানাইজেশনকে লিড করেন, অথবা কোনো রাজনৈতিক দলকে উনি প্রতিনিধিত্ব করে। তো ওইভাবে আমরা নেতাকে ডিফাইন করি, মানে আইডেন্টিফাই করি যে নেতাকে। কিন্তু নেতার সার্থকতাটা যেটা, যে নেতার যে চরিত্র, নেতা একটা ইনস্টিটিউশন, এটার ভিতরে অনেকগুলি গুণাগুণ থাকতে হবে, এবং ওইভাবে ওই ব্যক্তিটাকে আপনার স্ট্রাকচার করতে হবে। এবং এটা একমাত্র সম্ভব নেতা তার নিজের সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে। এটা কেউ করতে পারবে না। সো নেতৃত্ব তৈরি করতে হলে সেলফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা সেলফ ডেভেলপমেন্টের উপরে। আমি একটা জাস্ট ছোট্ট ঘটনা বলি। আমি জেসিআইতে তো 92-তে ন্যাশনাল প্রেসিডেন্ট। আমি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের জন্য নমিনেশন সাবমিট করলাম। তো আমি কোয়ালিফাই করি, 4 বছর সার্ভ করেছি ইয়েতে, আপনার ন্যাশনাল বোর্ডে। আমি ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছি, কোয়ালিফাই করি। যখনই আমি সাবমিট করলাম, আমি তো খুব আশাবাদী যে আমার নমিনেশনটা অ্যাকসেপ্ট হবে। সাথে সাথেই আমাকে জানানো হলো তোমারটা রিজেক্ট হয়ে গেছে। তা আমি একটু শকড হয়ে গেলাম, যে যেমন নমিনেশন দেওয়ার পরে যদি নমিনেশন রিজেক্ট হয়ে যায়, একটু তো বুঝলেন তো, ন্যাচারালি একটু খারাপ লাগে। তখন জেসিআইতে 2 জন লিডার ছিলেন যারা পুরো জিনিসটাকে আমাদেরকে নার্স করতেন, একদম ওয়ার্ল্ড ওয়াইড 160টা দেশ, 16টা দেশে ছিল তখন। তো তারা আসুতারা হিসেবে পরিচিত, জাপানের প্রাইম মিনিস্টার ছিলেন, উনি আবার ফাইন্যান্স মিনিস্টারও ছিলেন, ফরেন মিনিস্টারও ছিলেন। উনি জুনিয়র চেম্বারটাকে পিছন থেকে ড্রাইভ করতেন, কোয়ালিটি এবং এটা সব কিছু দেখতেন। তো আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট সিক করলাম। তো উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আমি রাত্রে, সম্ভবত রাত্রে 2:30 না 3টার দিকে ওনার সাথে ওনার হোটেল সুইট রুমে দেখা করলাম। দেখা করার পরে এটা হলো ইয়েতে, হেলসিঙ্কিতে। উনি বলল যে শুনো, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই তো কথা বলতে পারে না। যেহেতু অর্গানাইজেশনটা কথা বলতে পারে না, যারা অর্গানাইজেশনটাকে লিড করবে তাদের মিনিমাম যোগ্যতা লাগবে। নট অনলি কথা বলা, তার মিনিমাম কিছু গুণাগুণ থাকতে হবে ওই লোকটার ভিতরে, দেন ওনলি কোয়ালিফাই করবে, আদার ওয়ে নট। আমি বললাম যে লিডার কিভাবে হবে এটা? উনি বললেন যে এক কাজ করো, তুমি এক্সেল কোর্স করো, প্রাইম করো, ট্রট গ্র্যাজুয়েশন করো, টাইম ম্যানেজমেন্ট করো, মাইন্ড ম্যাপিং কোর্স করো। তুমি যদি বিও পাও, আমি তোমার অ্যালাউ করে দেব। কারণ তুমি একটা দেশে গেলা, কারণ ভাইস প্রেসিডেন্ট হলে 8 থেকে 12টা দেশ তোমার তত্ত্বাবধানে থাকবে। তুমি যাবা, ট্রেনিং প্রোগ্রাম করবা, সাইট ভিজিট করবা, তারপরে প্রজেক্ট দেখবা,
প্যারালালি তুমি দেশের রাষ্ট্রপতি এবং মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলবা, কথা বলার এবং তোমার অ্যাপ্রোচ, তোমার ওয়ে অফ টকিংটা এবং মানে বস্তুনিষ্ঠ যদি না হয়, অর্গানাইজেশনের মূল মন্ত্রের সাথে যদি অ্যালাইন না হয়, তারা বলবে যে জেসিআই একটা খারাপ জিনিস। কিন্তু জেসিআই তো ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড ফর দ্যাট। তা আমি স্যাটিসফাইড। আমি আসলাম, এসে হেলসিঙ্কিতেই মনে হয় আমার প্রথম প্রাইম করলাম ওখানেই। তারপরে ফ্লোরিডাতে এক্সেল করলাম, জেসিআই সার্টিফাইড ট্রেনিং নিলাম। পরের বছর আমি আবার কন্টেস্ট করলাম যে ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, এবং কোয়ালিফাইড। তো তখনই এই ট্রেনিং করতে যেয়ে দেখলাম আসলে যে লিডারশিপটা কি জিনিস, আসলে হাউ টু বিল্ড ইউর সেলফ। এটা একটা সেলফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আপনাকে বিল্ড করতে হলে কী হতে, আমার প্রথমেই আমার ট্রেনার বললো যে দেখো, লিডার মানে পলিটিক্যাল লিডার না। সেটা আমি বললাম, লিডার মানে আপনি পরিবারেও লিডার হতে পারেন, পরিবারে বন্ধুদের মধ্যে একজন লিডার হতে পারে। তখন উনি আমাকে বললো যে একটা এক্সাম্পল দিলেন, শুনো একটা বাপও লিডার হতে পারে, তো তুমি আইডেন্টিফাই করবা, আমি শুধু ক্যারেক্টার বলবো। তো ক্যারেক্টারটা এরকম উনি বললেন যে একটা বাপ তার ছেলেকে জিজ্ঞেস করছে তুমি স্কুলে যাচ্ছ না কেন? ছেলে বলল বাবা আমার পেটে ব্যথা, আমি যেতে পারবো না এখন। ওই বাপ খুব বেশি রিয়েক্ট করে ফেললো, এত বেশি রিয়েক্ট করলো যে তুমি স্কুলে যাওয়ার সময় তোমার পেটে ব্যথা হয়, এবং সে এমনভাবে শাউট করলো যে তুমি এখন স্কুলে যাও। বাপ এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা আমাকে বললো যে এটা কি বলো, মানে তা আমি বললাম যে এটা ঠিক হয় নাই। না, এটার ক্যারেক্টারটা বলো, যে এটা ঠিক হয় নাই মানে কি। তো আমি আর ক্যারেক্টার বলতে পারি নাই। উনি বললো এটা হলো ডিকটেটর ফাদার, সে ডিকটেটর, বিকজ সে কোনোদিনও তার ছেলের কাছে গ্রহণযোগ্য হবে না। বিকজ ছেলের একটা তার দায়িত্ব ঠিক আছে, সে পালন করছে, স্কুলে যাচ্ছ না কেন, কিন্তু ছেলে যখন তাকে বলল যে তার পেটে ব্যথা, সে যখন টেক কেয়ার করলো না এটা, ছেলে কিন্তু বলবে যে ও মাই গড, বাপের তো রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, বাপ তো শুধু বাপ না, দায়িত্বটা যেহেতু সে পালন করছে না, আস্তে আস্তে সে কি হবে, ওই বাপের প্রতি শ্রদ্ধাবোধটা হারাই ফেলবে। আর যদি তার পেটের ব্যথার কারণে যদি হয়েও থাকে, সে কিন্তু স্কুলে যাবে ঠিকই, কিন্তু তার মনোযোগ ওখানে থাকবে না। তো দুইটা জিনিস হলো, তার চিকিৎসাও পেল না, সে স্কুলে মনোযোগী হলো না। তারপরে বললো যে আরেকটা ক্যারেক্টার দেখালো, জাস্ট ভিডিওতে দেখাচ্ছে, বলছে তুমি কেন যাচ্ছ না? একই উত্তর, আমার পেটে ব্যথা। তো ওই বাপ বলতেছে আচ্ছা শুয়ে থাকো বাবা। তা আমাকে বলে যে এটার এই বাপটা কি বাপ? তা আমি বললাম যে এই বাপটা খুব সহজ সরল বাপ। নো 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 নো, ইজ এ ইউজলেস ফাদার। এই ফাদারও তার ছেলের কাছে গ্রহণযোগ্য হবে না কোনো দিন, বিকজ সে যদি ফাঁকিবাজ হয়ে থাকে, সে তো একটা চান্স পেয়ে গেল, আরেকদিন আরেকটা কজ নিয়ে আসবে। আর যদি আসলেও ব্যথা হয়ে থাকে, রেসপেক্ট হারাই ফেলবে কেন, যে তার একটা প্রবলেম, বাপ হলো এটার জন্য কাস্টোডিয়ান। বাপকে বলার পরে বাপ এটার ব্যাপারে তাকে প্রপার রেসপন্স করলো না, সো দ্যাট এই বাপ উইল নট বি লিডার ফাদার। তারপরে আরেকটা ভিডিও দেখালো, বললো যে সেম বাপ আর একই কোশ্চেন, যে তুমি স্কুলে যাচ্ছ না কেন? বললো যে স্কুলে আমি যাচ্ছি না, আমার পেটের ব্যথা। তখন সে বলতেছে যে ঠিক আছে, এক কাজ করো, তোমার ব্যথা, আসো। তো ও একটু ইনভেস্টিগেশন করলো বাপ হিসাবে, যে কোথায় ব্যথা, কি ব্যথা, এবং সে যদি ফিল করে যে না ব্যথা আছে, এরকম তার ধারণা হলে বাপের, বাপ বললো চলো তোমাকে আমি একটু ডক্টরের কাছে নিয়ে যাই। তো ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টরের সাথে কথা বলল, ডক্টর মেডিকেশন দিল, এবং অ্যাকর্ডিংলি স্কুলে জানাই দিল যে না আমার ছেলে অসুস্থ, আজকে আসবে না, তাকে ট্রিটমেন্ট দিল। আর যদি ডক্টর এবং তার এক্সামিনেশনে দেখা যায় যে না আসলে পেটে ব্যথা না, সে সঠিক বলে নাই, তখন সে বলে দিল যে বাবা এটা করতে নাই, তুমি প্লিজ স্কুলে যাও। তো যখনই স্কুলে যাবে, তখন এই ছেলে কিন্তু বাপের সাথে তার যে ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনটা হওয়ার কারণে সে কিন্তু বাপের প্রতি খুব শ্রদ্ধাবোধ তার এসে যাবে, যে আরে বাবা আমার বাপ তো সহজ বাপ না, হি ইজ এ পারফেক্ট বাপ। বিকজ আমার ইয়েটাও নিল উনি, আপনার কমপ্লেনটা নিল, ইনভেস্টিগেশন করলো, তারপরে আপনার একটা সিদ্ধান্তে আসলো এবং আমাকে সুন্দরভাবে বুঝালো। তো সো দ্যাট এই বাপের সাথে আর কোনো দিন এই ধরনের কিছু করা যাবে না, সঠিকভাবেই চলতে হবে।
বিকজ বাপে অনেক গুরুত্ব দিয়ে আমার কমপ্লেনটাকে দেখেছে। তো দিস ইজ দ্য ইজ এ লিডার ফাদার। তো অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা বললাম যে আসলে এটা সেলফ ডেভেলপমেন্ট যদি আপনার হয় ইন অল রেসপেক্টে, ক্যারেক্টার কিন্তু সেম। As I said, এটা ইনস্টিটিউশন, লিডারশিপ ইজ নট এ পার্সন, ইটস এ ইনস্টিটিউশন। আপনার চেয়ারে আপনি বসছেন, আপনি আইডেন্টিফাইড এজ এ প্রাইম মিনিস্টার অর এনিথিং, ম্যানেজার অর সিইও অফ দি কোম্পানি, কিন্তু আপনার ভিতরে যদি ওই ইনস্টিটিউশনাল এফেক্টটা না থাকে তাহলে কিন্তু কোনোদিন আপনি সাকসেসফুল হবেন না। সো বেসিক কি গুণ থাকা দরকার? আচ্ছা, বেসিক গুণটাতে আমি আসতেছি অ্যাকচুয়ালি, বা বেসিক গুণ বা একদম প্রাইমারি গুণ যেটা। তাহলে আমি যদি আসি, একটা ধরেন কতগুলি শব্দ আমাদেরকে শিখাইছে, বুঝছেন? এই শব্দগুলি আমি যখন প্রথম শুনলাম তখন এরপর থেকে আমি খুব বেশি হয়ে গেলাম। তো বললো যে দেখো, লিডারের 6টা শব্দ পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তুমি লিডার হইতে চাও। এটা এনি রেসপেক্ট। আই অ্যাডমিট আই মেড এ মিস্টেক। এই যে 6টা শব্দ, উনি বললেন যে এই 6টা শব্দ লিডারের চরিত্রের ভিতরে থাকতে হবে। সে যখনই লিড করবে সে ভুল করবেই, কিন্তু সে যদি 2টা পার্ট এখানে, তার যদি ভুল স্বীকারটা সে করে, তার যে টিম, সে সবসময় তার টিম তাকে কিন্তু সাপোর্ট করবে যে না ঠিক আছে, সে তার ভুল স্বীকার করছে। আই অ্যাডমিট আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল। এই ভুল স্বীকার করাটা হলো লিডারশিপের সবচেয়ে বড় একটা গুণ। তারপরে বললো যে 5 ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার্স। কারণ লিডার মিনস এস এ ফ্যামিলি বলেন, বা একটা ম্যানেজারিয়াল জব বলেন, বা একটা পলিটিক্যাল পার্টি বলেন, বাট ইউ হ্যাভ এ টিম। এখন টিমটাকে লিড করার জন্য আপনার সবচেয়ে বড় জিনিস বললো যে নেক্সট 5 ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার্স, ইউ ডিড এ গুড জব। মানে অন্যকে প্রেজ করা, আপনিও অ্যাপ্রিশিয়েট করতে হবে। এখানের মধ্যে একটু লম্বা আমাকে লেকচার ছিল ওখানে, যে কেন অ্যাপ্রিশিয়েট করবেন, কি কারণে করবেন। একটা লোক তো মিস্টেক করবেই। এখন নিয়ম হয়েছে যে আপনি 10টা মিস্টেক করেছেন, আপনি ওর উপরে খুব অ্যানয়েড, বাট তাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার টিমের ভিতরে যেভাবে কম্পোজ করা দরকার করতে পারছেন না। এই যে অ্যাপ্রিসিয়েশনটা আপনাকে ওইটা করে দিবে। আপনি যদি বলেন তোমার কিন্তু এই 2টা কাজ খুবই ভালো হয়েছে, তুমি একটা কাজ করো, ওই 2-3টা কাজ আবার একটু রিভিউ করো। আপনি যদি একটা আপনার টিমের মেম্বারকে যদি বলেন যে তুমি এই কাজটা খারাপ করেছো, সে কিন্তু আর মোটিভেটেড হবে না। খারাপটা আপনি সবসময় ইউ হ্যাজ টু বি পজিটিভ, মানে নেগেটিভিটি অ্যাভয়েড করা। যেমন ধরেন আপনার গ্লাসে অর্ধেক পানি আছে, আপনি অর্ধেক খালি না বলে বলেন অর্ধেক পানি ভর্তি। এটা 2টাই কিন্তু সঠিক। আপনি যদি বলেন অর্ধেকটা খালি আছে, এটাও সঠিক, আবার অর্ধেকটা ভর্তি, এটাও কিন্তু সঠিক। তো এখন এই সঠিকতার জন্য আপনার যখন আপনার টিম মেম্বারদের সাথে বলবেন, তার পজিটিভটাকে আপনি হাইলাইট করবেন, অ্যাপ্রিসিয়েট করা। ইউ ডিড এ গুড জব। এটা 5 ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার্স। 4 ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার্স। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ইউ মাস্ট সিক the opinion from your colleagues. এইটা ছাড়া আপনি কোনোদিনও একটা সাকসেসফুল আউটকাম আনতে পারবেন না। এটা কি অনেকটা ইনক্লুসিভিটির জন্য? ইনক্লুসিভিটি, হ্যাঁ। এটা জিনিসটা হচ্ছে যে আপনি যখনই একটা প্রজেক্ট বা একটা প্রোগ্রাম বা একটা নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনি যখনই আলোচনা করবেন, ওপিনিয়নটা নেবেন, হয়তোবা আপনি যে মাইন্ডসেটে আছেন ওই মাইন্ডসেট থেকে বেটার কিছু পেতে পারেন, কিন্তু আপনি তখন ডিসিশনটা কিন্তু বিলংস টু লিডার, টিম লিডারের সাথেই। কিন্তু যখনই আপনি 5 জনের সাথে আলাপ করবেন বা 20 জনের সাথে আলাপ করবেন, আপনার ক্যাবিনেটের সাথে আলাপ করবেন খোলামেলা, যদি অনেক সময় ডিকটেটর যদি না হই, লিডার যদি হই, যদি খোলামেলা এবং উইথ এমপ্যাথি যদি কথা বলি, তখন আপনি দেখবেন যে আপনার যা প্ল্যান, আরও বেটার প্ল্যান পেয়ে গেছেন। এবং আপনার প্ল্যানটা যখন বেটার প্ল্যানের সাথে, আপনার প্ল্যানের সাথে ওইটা যখন কম্পোজ করে দিবেন এবং সবাইকে বলবেন যে ঠিক আছে আমার প্ল্যান এটা ছিল, এখন ওনারা এটা বলছে, ঠিক আছে লেটস কাস্টমাইজ, এবং চলেন আমরা যাই। হয়তো বা কেউ বিরোধিতা করবে যে না স্যার এটা ঠিক হবে না, না ভাই এটা ঠিক হবে না, না মিনিস্টার ঠিক হবে না, কিন্তু ডিসিশনটা যখন এখানে হয়ে যাবে তখন বাইরে আর মতবিরোধটা হবে না টিমের।
আমরা যেটা করি, আমরা করি কি কোনো ডিসিশন আমরা ইম্পোজ করে দিই ইউজুয়ালি। এটা আমার বাসার মধ্যেও যদি আমি করি, আলটিমেটলি কিন্তু আমার বাসাতে আমার যে রুলটা আছে এই রুলটা কিন্তু সাকসেসফুল রুল হবে না। আমি যদি বাসার সবাইকে নিয়ে যদি বলি যে না আমরা এটা করতে চাই, ছেলে মেয়েরা যদি বলে ওকে আব্বু করো এইভাবে করো, একটু কাস্টমাইজ করো, তখন হবে কি ওনারশিপটা ডেভেলপ করবে। আর আমি যদি বলি যে না এটা আমি সিদ্ধান্ত নিছি, আমি করে ফেললাম, ওরা হয়তো বা কিছু বলবে না, কিন্তু সমর্থনটা না থাকলে এই কাজটার আউটপুটটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই জিনিস তারপরে বলছে যে তিনটা, আমি বললাম তো চারটা, তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার, ইফ ইউ প্লিজ, বুঝতে পেরেছেন? বিনয় বলছে যে লিডার হ্যাজ টু বি ভেরি সফট, এবং তাদের চরিত্রের মধ্যে এই জিনিসটা অবশ্যই বিল্ট ইন করতে হবে যে যখনই সে তার মানে কলিগদের সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, তার কথার মধ্যে যেন কোনো ধরনের কোনো রকমের শক্ত বা এরকম কিছু না আসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে বলছে থ্যাংক ইউ, টু ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দি লিডার্স। টু ইম্পর্টেন্ট ওয়ার্ড থ্যাংক ইউ মানে যে যেই কাজটা করবে তাকে অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা এবং থ্যাঙ্কস দেওয়া, তাকে একটা কিছু, এই যে যেমন ধরেন না লিডাররা দেয় না, আমরাও তো একটা মেডেল দিই, এই দিই সেই দিই ছোটোকাল থেকে, এবং বাসার মধ্যেও যদি আপনি বলেন বা পার্টিতেও যদি ধরেন প্রাইম মিনিস্টার বললো এই কাজটা ভালো হয়েছে, ওই লোক এবং থ্যাংক ইউ, যখনই থ্যাংক ইউ বলবে সেই লোক কিন্তু মোর ইন্টারাক্টেড হয়ে যাবে। তো আর বলছে যে লিডারের জন্য সবচাইতে মানে খারাপ একটা শব্দ আছে, খারাপ মিন্স লিডার কখনো শুড নট মানে ইউজ দ্যাট শব্দ, এটা হলো আই। এখন আই শব্দটা যে বলবে সে আসলে লিডার হতে পারবে না কখনো। আমি, এই আমিত্বটাকে তার ছেড়ে দিতে হবে। আপনি যখন একটা চেয়ারে বসছেন, আপনি 10টা কাজ করবেন, এবং এই 10টা কাজকে আপনি কিন্তু বলতে হবে যে আমরা করেছি, নট আমি করেছি। যেমন কতগুলি ডেফিনেশন আছে, আপনি তো জানেন, সবাই আমরা ছোট সময় দেখেছি, এবং ট্রেনিংয়ে ওই প্রোগ্রামটা তো আমাকে দেখিয়েছে যে লিডার কি বলে, আই ডিড ইট, সরি ডিকটেটর বলে আই ডিড ইট, লিডার বলে উই ডিড ইট, ডিকটেটর বলে ইউ ডু ইট, লিডার বলে লেটস ডু ইট। তো এই যে শব্দগুলি, এটা অনেকগুলি শব্দ আছে যেগুলি আমরা জানি এগুলি। এখন লিডারশিপের যে মেইন ফোকাসটা ওখানের মধ্যে থাকতে হবে কি জানেন, যে সবাইকে একত্রিত করে, কারণ আপনি মনে করেন একটা দেশের নেতৃত্বে আসছেন, এই দেশের নেতৃত্বটাকে কিন্তু আপনি, আপনার পার্টি আছে, আপনার পার্টির একটা এজেন্ডা আছে, আপনি ওই এজেন্ডা নিয়ে কাজ করবেন, কিন্তু আপনার একটা অপোজিশনও আছে। এখন যখন আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, ডেমোক্রেটিক্যালি আপনি ইলেক্টেড একটা দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হলেন, আপনার কিন্তু দায়িত্ব আপনার দলের চেয়ে বেশি অপোজিশনের। এটা কি বলে লিডারশিপ রুলের মধ্যে একদম ওখানে শক্ত করে লেখা ছিল যে ইমপ্লিমেন্ট দি ডিসিশন অফ মেজরিটি বাট প্রটেক্ট দি মাইনরিটি। মানে যারা, আপনি তো বেশি ভোট পেয়ে পাস করেছেন, তা আপনি যেই আপনার যে রোডম্যাপ ছিল ইউ গো ফর দ্যাট, কিন্তু কেয়ারফুল যারা আপনাকে সমর্থন করে নাই তাদেরকে আপনি এনি হাউ প্রটেক্ট করতে হবে। প্রটেক্ট করতে হবে কোত্থেকে? এটা আমার যে লেকচারার বলতেছিল, আমার যে ট্রেনার, যে প্রটেকশন ইজ নট দ্যাট তুমি জেলের থেকে প্রটেক্ট করবা, তুমি পুলিশের মারামারির থেকে প্রটেক্ট করবা, তুমি তাদের না, তোমার মুখ থেকেও প্রটেক্ট করতে হবে। আপনি ধরেন যখনই অপোজিশন একটা কথা বলবে, এই কথাটার রিপ্লাইটা হইতে হবে সফট অ্যান্ড যৌক্তিক। আপনি যদি ধরেন অপোজিশন লিডারকে আপনি পার্সোনালি হ্যারেস করেন, এই জিনিসটা কিন্তু সে তখন আর নিতে পারবে না। কারণ আমরা যারা মানুষ কিন্তু একটা জিনিসের প্রতি সবাই চায়, একটা জিনিস চায়, কেউ টাকা চায়, কেউ পয়সা চায়, কিন্তু একটা জিনিস সবাই চায়, আমাকে প্রশংসা করুক, আমাকে ভালো বলুক। সৃষ্টিকর্তা চায়, এবং সৃষ্টিকর্তার এটা সবচেয়ে বড়, যে ওখানে কোনো কম্প্রোমাইজ নাই, তুমি সব কিছু করো, বাট আমার অথরিটি নিয়ে, মানে আমার যে ভালোত্ব, মানে আমার যে বরত্ব নিয়ে তুমি কিছু বলো না। এছাড়া আপনি যাই করেন,
আমরা যদি সবগুলি ধর্মেও দেখি এর সিমিলারিটি আছে, কিন্তু আমি ভেরি ইন্টারেস্টিংলি কিছুদিন আগে এই যদিও অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছে কথাটা আমি বলি, ইসলামিক ব্যাংকিং নিয়ে একটু দেখতেছিলাম। একটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ওপেনিংয়ে আমাকে চিফ গেস্ট করছে। তা আমি বললাম যে আমি তো এটার আগামাথা কিছু বুঝি না। তা আমি একটু লেখাপড়া করতে গিয়ে দেখি, জানেন খ্রিস্টানিটিতেও সুদবিহীন ব্যবসা আছে, এমফাসাইজ করা হয়েছে। আমাদের মুসলমানদের তো বলা হয়েছে, জুদেরও তাই, যে সুদ নিতে পারবা না তুমি। আবার সবচেয়ে মজার ব্যাপার, বৌদ্ধিস্টও তাই, এবং হিন্দুত্ববাদেও এই মানে ইন্টারেস্ট ব্যাপারে তাদের কিন্তু একটা রিজার্ভেশন আছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মানুষ যখন পৃথিবীতে আসছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের ভালোর জন্য বলা হয়েছে। হয়তো আমরা কোনোটা অ্যাকসেপ্ট করি, কোনোটা করি না। এখন লিডারশিপের মধ্যে আইসা বা ধরেন আপনি আপনার ক্ষমতায় চলে আসছেন, আপনি কিন্তু অপোজিশনকে যদি আপনি প্রটেক্ট না করতে পারেন, সবচেয়ে বড় প্রোটেকশন হইল যে আপনি তাকে কথা দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করবেন না। সে যেটা না এটা তাকে বলবেন না। ওই যে একটা সিম্পল এক্সাম্পল দিয়েছিল, একটা ফেস। তো ফেসের মধ্যে ধরেন আপনার 2টা কান, তো +2, তারপর বলছে 2টা চোখ +2, তোমার ব্রেন +1, তোমার মুখ -1। তো বলতেছে যে লিডারদের চরিত্রের ভিতরে একটা জিনিস থাকতে হবে, সে শুনবে ডবল, দেখবে ডবল, চিন্তা করবে দৃঢ়ভাবে, বলবে 5/1 ভাগ। তা আল্লাহ যে স্ট্রাকচারটা করে শুনবে ডবল, মানে নিজে যা বলবে তার চেয়ে দ্বিগুণ শুনবে। মানে ধরেন যখন শুনবে, সে শুনবে কিন্তু 2 গুণ বেশি শুনবে। এটাকে আবার দেখবেও, দেখারও যদি যেন শোনার পরে সেইটাকে লেখাপড়া মানে যুক্তিক কারণগুলি সে দেখবে, এবং 2বার দেখবে, 2বার শুনবে, 2বার দেখবে। তারপরে তার প্রসেস করবে আপনার হার্ড ডিস্কে যে আসলে হোয়াট উড বি দ্য বেস্ট ওয়ে টু এক্সপোজড, এবং এটা কিভাবে প্রেজেন্ট করলে ঠিক হবে। তারপরে সে বলবে, এবং এই এক্সপ্রেশনটা হইতে হবে এই যে যা শুনলো এইটার 5/1 ভাগ। এটা নাকি লিডারশিপের একটা ক্যারেক্টার। আমি আপনার বলি, যেই লিডার সবচেয়ে কম কথা বলছে পৃথিবীতে, দেখেন তার কিন্তু দোষ কম। আপনি দেখেন আমাদের দেশেও একজন নেতা ছিল, আমি দেখছি, আমি নাম বলবো না, বিকজ প্রিন্সিপালি আমি কোনো পার্টি বা ব্যক্তির নাম বলতে চাচ্ছি না, যেহেতু একটা লিডারশিপ কোর্স না, মানে একটা ডিসকাশনে আসছি আমি গুণাগুণ নিয়ে। আমাদের দেশে একজন নেতা ছিল, আমি দেখছি পার্লামেন্টে যখন উনি কথা বলছেন, উনি কিন্তু অপোজিশন দলের নামও বলতেন না, কোনো একটা দল, কোনো একটা দলের নেতা, এইভাবে উনি কথা বলতেন। ওনার সবচেয়ে বড় গালি একটা আছে, সবাই জানি, বাট এটা আমরা বলবো না, এটা হাসতে হাসতে সবাই। এবং দেখেন উনি কিন্তু অনেক অত্যাচার সহ্য করছেন। উনি তারপরেও এত বড় একটা চেঞ্জ আসছে দেশে, ওনার মুখ থেকে কিন্তু এটা নিয়ে কোনো রকমের যে অপোজিশনকে বা যারা তার প্রতিপক্ষকে উনি কিন্তু বলেন নাই, কিছুই বলেন নাই। এই যে বলেন নাই নিয়ে এখন আমরা যখন বসি, অনেকে অনেক কথা বলি, কিন্তু এইটাও কিন্তু আসে যে উনি কেন বললেন না, এবং এই যে উনি বললেন না, এই জন্য কিন্তু উনি বড়ত্ব পেয়ে গেলেন। কিন্তু বললেই যে সব কথা, আমরা অনেক নেতা দেখেছি কথা বলতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে, কথা বলতে গিয়ে সমস্যা পড়েছে। তো এখন মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের ইনস্ট্রাক্টর বলছিল যে জিভ, যেটা আর কি টাংটা, এইটাকে কন্ট্রোল করা হলো লিডারদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং জব। কথা একবার বেরিয়ে গেলে ফেরত দিতে পারবেন না, পারবেন না। কারণটা হয়েছে কি, আপনি ধরেন উনি হাসতে হাসতে বলতেছিলেন যে দেখো তোমার যে স্বাস্থ্যটা, তুমি যদি এটাকে কন্ট্রোল করতে পারো, তোমার স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। তুমি যদি কম খাও, পরিমতো খাও, একদম স্বাদ পেয়ে যদি তুমি খাওয়াটাকে মানে কন্ট্রোলে রাখো, তাইলে কিন্তু তোমার স্বাস্থ্য ঠিক। তেমনি যত কম কথা বলবা, প্রয়োজনীয় কথাটা যখন বলবা, যদি তুমি ওইটাকে জিহ্বাটাকে ঠিক রাখতে পারো। অনেকগুলি এক্সাম্পল দিয়েছিল যে কোথায় কোন কারণে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, টেরিটোরিয়াল ডিসপিউটের কথা বলছে যে টেরিটোরিয়াল যুদ্ধ কয়টা হয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য যুদ্ধ হয়েছে কিন্তু মুখের জন্য, কথার জন্য যুদ্ধ হয়ে গেছে। ইভেন আপনি দেখেন, আমরা যদি দেখি আমাদের মিডল ইস্টে 2-1টা যুদ্ধ হয়েছে শুধুমাত্র কথার জন্য। আমি ওকে মানি না, ওকে আমি হ্যারাস করতেছি, এবং একজনের মোরাল
হোটেলের লবিতে দিয়ে দিলাম, সবাই এটার উপর দিয়ে হেঁটে হোটেলে ঢুকছে, এইগুলির থেকে কিন্তু শুরু হয়েছে। মানে স্ট্র্যাটেজিক যুদ্ধ না, যুদ্ধটা হয়েছে কিন্তু এই কথা থেকে। আবার ধরেন এখন যুদ্ধ হচ্ছে, আপনার এই যুদ্ধটা থামবে কিভাবে? কথা দিয়েই থামতে হবে। আপনার আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড় যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা যদি কিছু করতে হয় কথার মাধ্যমেই, কথা দিয়েই একজনকে কনভিন্স করতে হবে। এই জন্য বলছেন যে যারাই লিডারশিপে থাকবে তাদের কথাটা হইতে হবে একদম ডায়মন্ডের মতো, ছোট বাট ভ্যালুয়েবল। এই ছোট্ট আর ভ্যালুয়েবল যে কথা, যে আপনি মাঠে গিয়ে বড় বক্তৃতা দিতে পারলেন, এটা কিন্তু নেতৃত্ব না। নেতৃত্ব হচ্ছে আপনি আপনার যে কর্মসূচিটা, আপনার যে চাওয়াটা, আপনার যে পাওয়াটা, প্লাস আপনার কাছ থেকে যারা আশা করে, আপনার সামনে যারা বসে আছে, তাদেরকে যদি আপনি তাদের এক্সপেকটেশনটাকে, তাদের চাওয়াটাকে সংক্ষেপে প্রিসাইজলি আপনি বলে দিতে পারেন, আপনি কিন্তু সবচেয়ে সাকসেসফুল নেতা হয়ে যেতে পারবেন। অনেক এদিক সেদিক, হ্যাঁ আমরা দেখেন কোনো একটা ইস্যু আসলেই এরা তো এরকম করেছে, ওরা তো এরকম করেছে, ওরা তো এরকম করেছে, ও আপনি করেছে বলেই তো আপনাকে আমরা আনছি, তো ও লেফট অ্যান্ড রাইট করাতেই তো আপনাকে আমরা সিলেক্ট করেছি। তা আপনি প্রপারলি যান, আপনি প্রপারলি আসেন। কতগুলি কালচারাল জিনিস আছে। আর আরেকটা জিনিস হচ্ছে নেতাকে সবচেয়ে বেশি ড্রাইভ করতে হবে, যেটা আমি প্রথমে বললাম, আপনার দেশ যদি মনে করেন, এই দেশটা টেরিটোরিয়াল একটা ইস্যু আছে, সার্বভৌমত্ব আছে, একটা স্বাধীনতা আছে, এইটা রক্ষার জন্য কিন্তু সবচেয়ে বড় উইপেন্স কি জানেন? টু কিপ দি নেশন ইউনাইটেড। এটা নিয়ে আমার খেয়াল আছে, আমরা একটা ডিবেট করেছিলাম এবং অলমোস্ট 3 ঘন্টার একটা কন্টিনিউয়াস, শুধু মাঝখানে 10 মিনিট করে টাইম আউট ছিল, এটা নিয়ে ডিসকাশন হয়েছে। তো ওখানের মধ্যে ইনফ্যাক্ট কিছু পলিটিক্যাল লিডারও ছিলেন, আপনার যারা কাউন্টির কমিশনার, তারপরে ডেপুটি মেয়র, এই ধরনের লোকও ছিলেন। ওনাদেরকে লোকাল গভর্নমেন্টের কিছু লোককে নিয়ে আসছিলেন। 3 ঘন্টা আমরা ডিবেট করেছি। ডিবেটের মধ্যে অনেক কিছু আসছে, যেমন আমার ইন্ডিয়ান এক ফ্রেন্ড খুব ক্রিটিসাইজ করছিল ইন্ডিয়াকে নিয়ে, মানে বলতেছিল দেখো আমাদের এখানে তো দল হইলেই ডাক্তারের মধ্যে দল হয়ে যায়। তা আমি হাসতেছিলাম, ইঞ্জিনিয়ারদের মধ্যে দল হয়ে যায়, এই হয়ে যায়, বাট আমাদের ইনস্টিটিউশনগুলি ঠিক আছে, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ইলেকশন কমিশন, আমাদের ব্যুরোক্রেসি ইজ দ্যাটস ট্রু, ইট ইজ টু বি, প্রতিষ্ঠানগুলি সব ঠিক ছিল। কিন্তু আমিও তখন চিন্তা করে হাসতেছিলাম যে আমারও তো এই অবস্থা, আমাদের এখানে তো ডাক্তারদের দল আছে, এই আছে সেই আছে। ইভেন আপনি আমরা যদি বিদেশে যাই, মনে হয় বাংলাদেশেরই সবচেয়ে বেশি আমাদের দেশের, কিন্তু বিদেশে পলিটিক্যাল পার্টির ব্রাঞ্চ মেনটেন করে। আমি অন্যদের খুব কম দেখেছি আর কি। তাই আমি কেন বললাম যে নেশনটাকে একটা সার্টেন স্টেজে ঐক্যবদ্ধ রাখতে হবে। হ্যাঁ, আমি লয়ার, আমি একটা দল করবই, আমি আমার দলে আমার পজিশন নিয়ে নিব, আমি আমার একটা নিব। আমি একজন ডাক্তার, আমি রাজনীতি করার অধিকার আছে, আমি আমার ডাক্তার হিসেবে আমার দলে আমার পজিশন নিব। আমি একজন উকিল হিসাবে সব সেক্টরেরই সবারই ইন্ডিপেন্ডেন্টলি তার মতামত, তার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এবং একটা দল করার অধিকার আছে, এবং সেই দলে সে যেতেই পারে, এটার জন্য কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু হ্যাঁ, এই দলে গিয়ে যদি আপনি জিনিসগুলিকে ধরেন, আমরা অনেক দেশেই আছে ইনস্টিটিউশনগুলি নষ্ট হয়ে যায়, বিকজ একটা ইনস্টিটিউটের ভিতরে যদি 2টা মতাবলম্বী লোক থাকে, কারণ মনে করেন একটা দুদক, এটা সে ফর এক্সাম্পল পুলিশ বা একটা হাইকোর্ট, আপনি ওখানে যদি হাইকোর্টটা কিভাবে চলবে? এই যে বলছে যে গভর্নমেন্ট শুড বি অফ লস রাদার দেন অফ ম্যান, এটা হলো নেতার প্রথম কাজ। সাকসেসটা আসবে কোত্থেকে? যে আমি নেতা হলাম, নেতা হওয়ার পরে আমার ফার্স্ট দায়িত্ব হলো যে আমার এই রাষ্ট্র এবং ইনস্টিটিউশনকে আইনের উপরে সর্দ করে দেওয়া। আমার ইমোশন, আমার ভাইয়ের রিকোয়েস্ট, আমার বোনের রিকোয়েস্ট, আমার দলের রিকোয়েস্ট, আমার পিএসের রিকোয়েস্ট উইল নট ওয়ার্ক দেয়ার। আমার আইন আছে, আইন মতো চলবে, এবং সিস্টেম মানে ইট হ্যাজ টু বি। এখন ধরেন আপনি আইনের উপরে রাষ্ট্রটাকে আপনি ছেড়ে না দিয়ে, আপনার কথা হলো রাষ্ট্রটাকে আইনের উপরে ছেড়ে দিবেন, আপনি ম্যানেজ করবেন। নেতা মানে গুড ম্যানেজার।
তো এখন ম্যানেজ করতে যে আপনি ইন্টারফেয়ার করবেন না কোথায়ও, আপনার ভাই ইন্টারফেয়ার করবে না, আপনার পিএস ইন্টারফেয়ার। পৃথিবীতে দেখেন যারা সাকসেসফুল নেতা তাদের পিএসের নাম জানবেন না আপনি, তাদের রাজনৈতিক মানে তার যে পার্সোনাল স্টাফের আপনি কারোর নাম আপনি জানবেন না, কিন্তু পার্সোনাল স্টাফের কাজ পার্সোনাল সার্ভিস দেওয়া, কিন্তু তাদেরকে কখনো দেখবেন না আপনি ইনস্টিটিউশনালি তারা পরিচিত। এবং দেখেন প্রত্যেকটা দলই আবার কথা বলার সময় কিন্তু একজন আছে। আপনি দেখেন আমেরিকাতে কতগুলি মন্ত্রী, আপনি টিভিতে দেখছেন, CNN, BBC আমরা ডেইলি দেখি, কয়টা মন্ত্রী স্টেটমেন্ট দেয় বিভিন্ন ইস্যুতে? আপনি পাবেন না। হোয়াইট হাউস থেকে একজনে বলে, কংগ্রেস থেকে একজনে বলে, সিনেট থেকে বলে, কিন্তু এই যে 10 জন 10টা কথা বলে যে কথা, এটা হবে না। ইনস্টিটিউশনটাকে ইনস্টিটিউশনালি চালাইতে হবে। এটা পার্টি একটা ইনস্টিটিউশন, এই পার্টিটাকে এমনভাবে করতে হবে যে পার্টির একটা চেইন অফ কমান্ড। আমি আমার প্রেজেন্টেশনে একটা জিনিস আমি বলছি, একটা বিষয় যেটা আপনি বলছিলেন যে নেতারা ওই আমাদের রাজনৈতিক নেতাদের মতো গণহারে কথা বলতে থাকে না, যেখানে সেখানে যে কোনো হয়তো ধরেন পরিবেশ নিয়ে আলোচনা করতে গেলে সেখানে রাজনৈতিক বক্তৃতা দেয় না। বাট ওই সব দেশে কিন্তু নেতারা বা মিনিস্টাররা কিন্তু মিডিয়াগুলোকে ফেস করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, কারণ ওই জবাবদিহিতার প্রসঙ্গটা আমাদের এখানে আবার এটার খুব অভাব অনেক সময় দেখা যায়। যে অ্যাকচুয়ালি ওখানে নেতারা দুইটা জায়গায় ফেস করে, একটা করে পার্লামেন্টে হেভিলি করে, আরেকটা হচ্ছে মিডিয়াতে গিয়ে করে। সেকেন্ড পার্লামেন্ট হচ্ছে মিডিয়াতে, রাইট। মিডিয়া এবং মিডিয়ার যে ধরেন টক শোগুলিতে দাদা, এটাই বলতে চাচ্ছিলাম। যেমন আমি আপনার থ্যাংক ইউ এটার জন্য, কারণ আমি বলতে চাচ্ছিলাম আমরা তো কারণ আমাদের এখানে ওই মিনিস্টার দেখি, আমি নিউজ আমি ক্রিটিসাইজ করছি, মিনিস্টার হয়ে যায় কিন্তু মিনিস্টার হওয়ার পরে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। হ্যাঁ, ওরা পিছনে চলে আসে। ঘটনাটা সিম্পল হচ্ছে, আমরা যদি টিভি দেখি, আমাদের দেখেন প্রতিটা পার্টির থেকে এবং প্রত্যেক থেকেই কথা, বিভিন্ন ধরনের কথা আমরা শুনি এবং আমরা হাসি, কোনোটাতে অ্যাকসেপ্ট করি, কিন্তু ওদেরটা হলো কি সিস্টেমেটিক। একটা হলো ইন্টারনাল পার্লামেন্ট, একটা এক্সটার্নাল পার্লামেন্ট, হুইচ ইজ দি টক শোতে দেখেন আপনি, মানে লেরি কিং আমরা দেখেছি না, ওরা ফেস করে, কিন্তু মিডিয়া কিন্তু কাউকে ছাড়ছে না। এবং আপনি মিডিয়ার কথা বলাতে একটা ওই কোর্সেরই একটা অংশ আছে যে মিডিয়াটা মানে যখনই একটা রাষ্ট্র চলবে, রাষ্ট্র তো ক্ষমতাসীন, একজনকে আস্তে করে ধরে ফেলবে, একজনকে এটা করে ফেলবে, একজনকে ধরেন একজন যোগ্য লোকটাকে না দিয়ে আরেকটা অযোগ্য লোক দিবে, তখন এটাকে মানুষের সামনে কে আনবে? মিডিয়া আনবে। একটু আমি ছোট সময় থেকেই তো অর্গানাইজেশন করতাম এবং আমি মিডিয়ার সাথে খুব সম্পৃক্ত ছিলাম। যে অনেক সিনিয়র আছে যারা এখন নাই, চলে গেছেন, কিন্তু তখন কিন্তু মিডিয়াটা ড্রাইভ হতো কিন্তু সাংবাদিক দ্বারা। একটা সম্পাদক, সরি টু সে, আপনি মাইন্ড করেন না, যেটা আমার বলা উচিত না এখানে, মানে মিডিয়ার কাস্টোডিয়ান কিন্তু ছিল একজন প্রফেশনাল ক্যারিয়ার সাংবাদিক। এখন আমি হয়ে গেছি মিডিয়াম্যান, আপনি বুঝেন। তাহলে হয়েছে কি, আমাদের কিন্তু এখন যেই নেক্সট ফেজ অফ ডিসকাশনে আমরা যদি আসি, যে কেন আজকে লিডারশিপ নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছে, এবং আমাদের যে বর্তমান অবস্থাতে যে ধরেন রিস্ট্রাকচারিং, রিফর্ম, এগুলি নিয়ে আমরা কথা বলছি, আপনি যত রিফর্মই করেন না কেন, আমি যদি রাইট পার্সনটা রাইট জায়গাতে না বসাই, একটা সৎ লোক, ক্যাপাবল লোক যদি সঠিক জায়গাতে না বসাই, রিফর্ম উইল নট ওয়ার্ক। আমি দেখতেছিলাম যে আমাদের তো হাইকোর্ট স্বাধীন না, কিন্তু স্বাধীনতার সুফলকে আমরা পেয়েছি। নির্বাচন কমিশন স্বাধীন, আমরা কি নির্বাচন কমিশনের সুফল পেয়েছি? স্বাধীনই তো না, আইন কানুন অনেক ইভেন ভারতের চেয়ে তো অনেক বেশি আইন কানুন আছে, ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইন কানুনটা শুধু একজন যদি এটাকে ড্রাইভ করতে পারে, আর কিছু দরকার নেই। রাইট। অ্যাকচুয়ালি এখন ক্রাইসিসটা কিসের জানেন? এখন ক্রাইসিস হলো মানুষের। মানুষ কি যোগ্য মানুষের ক্রাইসিস এখন। আপনি যদি দেখেন যে মানুষ বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আছে, এই মানুষগুলিকে যদি আমরা হাতগুলিকে কর্মক্ষম করে দিতে পারি, তাহলে কি বাংলাদেশে কি আর সমস্যা থাকবে না? পরদিন সকালে সমস্যা শেষ হয়ে যাবে। কর্মক্ষম করে দিতে হবে। তো এখন লিডারশিপটা যেই জিনিসটা হয়েছে ইনস্টিটিউশন, আমি যেটা বললাম যে নেতার কাজ হলো গভর্নমেন্টটাকে, ইনস্টিটিউশনগুলিকে আইনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়া।
এখন ধরেন আমি মন্ত্রী হলাম, হয়েই আমার এলাকার মধ্যে কি করতে হবে? সে তো বাংলাদেশের মন্ত্রী, সে তো আর তার গ্রামের বাড়ির মন্ত্রী না। বুঝেন কিন্তু কথা। এখন এই গ্রামের বাড়ি নিয়ে সে ব্যস্ত হয়ে পড়লো যে আমার থানায় রাস্তাটা কিভাবে যাবে, এই করবে, সে করবে। এটা একটা। আর সেকেন্ড থিং হলো যে আমার ওসিটা আমার মন মতো নিতে হবে। আমার ওসি যদি আমার কথা না শুনে, তাহলে আমার লোকগুলো যদি একটু প্রিভিলেজ না দেয় আর ওদেরকে যদি একটু সাইজ না করে, তাহলে তো আমার মাঠটা ঠিক থাকবে না। দেখেন কিন্তু এটা কিন্তু একদম, আপনি জানেন, আপনি গ্রামে যান কিনা আমি জানি না, আমার গ্রামের সাথে একদম সরাসরি যোগাযোগ আছে। আমি দেখি এবং গত 40 বছর যাবত দেখে আসতেছি এটা। এবং আমার এসপিটা, আমার মন্ত্রী হয়ে গেলেই এসপিটা আমার ডিস্ট্রিক্টের আমার মন মতো নিতে হবে। এসপি, ডিসি, ওসি আমার থাকলে আমার রাজনীতি সিকিউরড। ইউ ট্রাস্ট মি, আমি দেখেছি যে গত 2018 সালের নির্বাচনটা, এটা কিন্তু আসলে কোনো ভার্সেস হয় নাই। এটা হলো কি নির্বাচন ভার্সেস পুলিশ। মানে করে না, পুলিশকে আমি কথাটা বলতে চাই নাই। এবং ওই পুলিশ ওসির রুমে বসেই প্ল্যান হইতো কাকে ধরবো, কি ধরবো, কার বাড়িতে যাব, কাকে বের করতে দিব না, কার, আমি দেখেছি, একদম সরাসরি দেখেছি। তো এইগুলি থেকেই কিন্তু আসলে এই ক্ষোভটা সৃষ্টি হয়েছে। আমরা যদি মনে করি, যদি এখন আমার যদি গভর্নিংটা যদি ঠিক থাকতো, ইনস্টিটিউশন ঠিক থাকে, তাইলে আর কিচ্ছু লাগবে না। আপনি দেখেন বিদেশে অনেক ধরনের গভর্নমেন্ট আছে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, সেমি ডেমোক্রেটিক আছে, আপনার ডিক্টেটোরিয়াল আছে, আবার আপনার কিংডম আছে। কিংডমের সুবিধাটা কি জানেন আর অসুবিধাটা কি? কিংডমের আমি তো খুব মাইনরলি এটা আমি দেখেছি। এটা আমাদের ওখানে যখন লিডারশিপ ট্রেনিংয়ের ভিতরে যে কি ওখানে বলছিল যে লিডার কিভাবে হয়। তো কেউ জন্মগতভাবে হয়, কেউ এইভাবে ফ্যামিলি থেকে ইনহেরিট করে, কেউ আবার যোগ্যতা দিয়ে কম্পিটিটিভ ওয়েতে হয়। অনেক ধরনের লিডারের সিলেকশন প্রসেস আছে। তো এখন এই জিনিসগুলি নিয়ে যখন আমরা আলাপ করছি যে আসলে রাজারা তাহলে কোন জায়গায় পৌঁছলো, রাজাও তো একটা নেতা, এবং তারা কিভাবে টিকে থাকে। অ্যাকচুয়ালি এটার আবার হিস্ট্রি একদম অনেক আগে থেকেই। আপনি যদি ধরেন রোমান সাম্রাজ্য দেখেন, দেখেন, ওদের একটা জিনিস কিন্তু ছিল, কি ছিল? কোর্ট বিচার ব্যবস্থা ছিল 100% সঠিক। একটা জায়গা ছাড়া যে রাজার বিরুদ্ধে কিছু করা যাবে না, ষড়যন্ত্র, এই শব্দটা বাদ দিয়ে আপনি ধরেন সোশ্যাল বলেন, এনিথিং, আপনি এই যে ধরেন সৌদি আরবে বলেন, বা একটা নাম নিয়ে বলে ফেললাম, জিসিসি কান্ট্রিতে বলেন, আপনি একটা কোর্টে একটা লোক গিয়ে টাকা দিয়ে, অথবা ওই আমি এই এলাকার এমপি, আমার এই এলাকার মন্ত্রী, আমি এই এলাকার নাই, আমি এই দল, আমি ওই দল নাই, আপনি গেছেন, সঠিক বিচারটা পাচ্ছেন। হয়েছে কি, যখনই একটা মানুষ তার সঠিক ন্যায্যটা পেয়ে যায়, তার ভিতরে কিন্তু খুব জন্মায় না, সে হেরে গেলেও কিন্তু স্যাটিসফাইড থাকে, সে তো জানে সে সঠিক না বেঠিক। আর যখনই এটাকে আপনি পুলিশের কাছে যান, আপনি 100% সেফ। আপনার প্রশাসনে যান, আপনার 5টা কাগজ দরকার, এই 5টা কাগজ দিবেন, আপনার কাজটা হয়ে যাবে। একটা কাগজ শর্ট পড়লে বলবে যে এটা নিয়ে আসেন। এই যে কিংডমের মানে যারা যে টিকে আছে কিন্তু সুশাসন দিয়ে। এই সুশাসনটার জন্য হ্যাঁ অনেকে ধরেন টিকে থাকে এবং থাকবেও, যতক্ষণ সুশাসন, আপনি ধরেন ওসমানিয়াত দেখেন, আপনি অটোম্যান দেখেন, তাদের কিন্তু সুশাসনের একটা হিস্ট্রি আছে। এবং এখনও যারা টিকে আছে এই কনসেপ্টে, তারা কিন্তু সুশাসন দিয়েই টিকে আছে। আর বিশেষ করে আমাদের যারা গণতান্ত্রিক দেশের আমরা যারা আছি, এরা যদি সুশাসনটাকে আমরা যদি না করতে পারি, আপনার প্রতিষ্ঠিত না করতে পারি, আমাদের কিন্তু এই পরিবর্তনে কিন্তু কিছু আসবে না। আপনি বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা পরিবর্তন আসছে, মানুষের অনেক স্পেস বেড়েছে, মানুষ স্পেস পেয়েছে। এখন এই স্পেসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? আমি যদি ধরেন আগের মতোই যদি আমি মনে করেন এখন নেতা, আমি যদি মানুষ দিল, ভোট দিয়ে আমাকে নিয়ে আসলো, আমি যদি আমার দলের লোকই এখন বসাইতে থাকি, দলীয়করণ যদি আমি করতে থাকি, আমি তো শিক্ষা নিলাম না। কারণ দলীয়করণ করে তো কাউকে টিকানো গেল না। আপনি দেখেন যতগুলি অযোগ্য লোক যে ফেভার করে বসায়, সেই কিন্তু বুমেরাং হয়ে যায়। আর যখন একটা প্রফেশনাল লোক
সঠিক সৎ লোক আপনি এক জায়গায় বসায় দিবেন, হয়তোবা আপনার পারপাস সার্ভ করবেন না, আপনার মনের ইচ্ছা পূরণ করবেন না, কিন্তু আপনার ক্ষতি হবে না, দেশও উপকৃত হবে, আপনিও উপকৃত হবে। তো এরপরে ধরেন অনেকগুলি ইস্যুজ আছে নেতাদের ব্যাপারে। আবার আসি, নেতাদেরকে বলা হয়েছে কি যে সাবকনসিয়াসলি কখনো নেতারা চলবে না। আপনার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমাদের দেশে মনে করেন আমরা গরুর বাচ্চা আছে না, বাছুরকে তো আমরা খুঁটা দিয়ে রেখে দিই। তো যখনই প্রথম দিন আমি বাছুরটাকে রশিতে বেঁধে খুঁটিতে নিয়ে আসলাম, সে কিন্তু এই রশিটা ছিঁড়ার জন্য অনেক চেষ্টা করে, কতক্ষণ পরপরই সে ডাইভ দেয় যে না আমি রশিটা ছিঁড়ে চলে যাব। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সে চেষ্টাই করতেছে। দেখা যাবে কি 1 মাস পরে তার সাবকনসিয়াসলি এটা ডেভেলপ হয়ে গেছে, এটা আর ছিঁড়া যাবে না। তো বেটার তখন সে হয় কি, ধরেন রশির লেন্থটা শেষ হয়ে গেল, ঘাড়ে লাগলো, আস্তে করে ফেরত চলে আসলো, বিকজ সাবকনসিয়াসলি এটা ডেভেলপ করছে যে এই রশি আমি আর ছিঁড়তে পারবো না, এই ছিঁড়ার মতো মানে যোগ্যতা আমার নাই। তখন এসে ধরেন বড় হয়ে গেল, বিশাল সার, তার ধরেন 5 হর্স পাওয়ার তার শক্তি, এবং সে কিন্তু হাল চাষ করতেছে, সে মই টানতেছে, 2টা লোককে সাথে নিয়ে মই, সব পরিশ্রম করে আসতেছে। যখনই খুঁটিতে দিয়ে দিল, সে কিন্তু খুঁটির ভিতরেই আছে, মানে তার। কিন্তু তখন যদি সে চেষ্টা করে যে না এই রশিটা সে ছিঁড়বে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড তার জন্য, সব ছিঁড়ে মেরে চলে যেতে পারে সে। তাকে যখনই বেঁধে রাখবে গাছের সাথে, সে ছিঁড়তে পারবে, কিন্তু সে চেষ্টা করবে না। তো এই জন্য বলা হয়েছে কি যে লিডার মাস্ট ড্রাইভ কনসাসলি, নট সাবকনসাসলি। এখন একটা লিডার ধরেন একটা বিরোধী দলে আছে মনে করেন, একটা খুব ইন্টারেস্টিং কেমিস্ট্রি আছে সরকার অ্যান্ড বিরোধীর উপরে। ওখানে একটা আবার কেস স্টাডি ছিল। কেস স্টাডিটা এরকম যে আমাদেরকে কিছু প্রবলেম দিছে যে ঠিক আছে তুমি তো প্রাইম মিনিস্টার, যে আমরা ডিবেট করি না, তো তোমার অপোজিশনের এই ডিমান্ড, না হলে তুমি চেয়ার ছেড়ে দাও, ইউ নেগোশিয়েট। আবার অপোজিশনকে বলছে সরকার তো তোমার কথা মানতেছে না, তুমি আন্দোলন চালিয়ে যাও, ইউ গো। তো এই ধরনের আমার তো আর এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না। আমাদের একজন নাইজেরিয়ান আমাদের কোর্সে ছিল, একজন শ্রীলঙ্কান ছিল, শ্রীলঙ্কান, হি ওয়াজ ভেরি ফোকাস অন দি কোর্স। তো সে বলল যে ঠিক আছে চলো আমরা একটা অ্যাটলিস্ট আমরা তো ইনস্ট্রাক্টর থেকে শুনতেছি, বাট উই মাস্ট একটা ওনাকে একটা কিছু তো কাউন্টার দিতে হবে যে না আমাদের প্রপোজালটা বেটার দেন ইউর প্রপোজাল। এবং জানেন উই কাম আপ উইথ যেটা আমাদের যে না, যখন তুমি ক্ষমতায় থাকবা, ক্ষমতায় থেকে যদি তুমি কম্প্রোমাইজ করো, ইউ উইল গেইন। আর কম্প্রোমাইজ যদি না করো, সে ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের পলিটিক্সই দেখেন, আমরা অনেক সরকারের উত্থান পতন দেখেছি আমরা, কিন্তু ধরেন আমরা 90-এর আগে যদি দেখি, 90-এর আগে যদি আমরা 1 বছর আগে যদি একটা কম্প্রোমাইজ হতো এবং যদি একটা ফেয়ার ইলেকশনের কমিটমেন্টে যেত, তাইলে কিন্তু যে তখন নেতা ছিল তার অত বেশি একটা অধপতন হতো না। তো কন্টিনিউয়াসলি ধরেন বাংলাদেশে যদি 2014-তে নির্বাচনটা হয়ে যেত, মানুষ কিন্তু স্পেস পেত। 18-তে যদি ঠিক আছে, তো হয় কি না হইলে হয় যখনই আপনি ক্ষমতায় থেকে কম্প্রোমাইজ করবেন না, ক্ষমতায় থেকে কম্প্রোমাইজ না করা আর অপোজিশনে যখন আসবেন ইউ হ্যাভ টু আনকম্প্রোমাইজিং। বিকজ আপনি দেখেন একটা বাঘও যখন দৌড়াবে, বাঘটা কিন্তু অনেক দূরে একটা হরিণকে টার্গেট করে দৌড়াচ্ছে, সে কাছে কিন্তু সে ওই ফোকাসে দৌড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি বিরোধী দলের টার্গেট তো টু বি ইন টু, আপনি বুঝছেন তো, টু উইন ওভার। এখন তারা জয়ী হওয়ার জন্য আপনি তার ফাইট করতে হবে, সে কম্প্রোমাইজ করতে পারবে না। বিরোধী দল কম্প্রোমাইজ করলো, টার্গেট ফেল করলো। আপনি ধরেন আমাদের এই যে সাউথ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা যদি ধরি, 27 বছর জেল কেটেছে। ইনি কিন্তু 5 বছরের মাথায় আপনি স্টোরি যদি দেখেন, বলছিল তুমি ভাইস প্রেসিডেন্ট থাকো, আমরা প্রেসিডেন্ট, কাম আউট অফ দি জেল। সে বলছে আমি তো প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজনীতি করি না, আমি কিছু নোট দেখলাম। ওনাকে অনেকভাবে অফার করছে, ঠিক আছে 50-50, তোমার আমাদের সাদা 50 কালো 50, আসো আমরা একটা মানে কনসেনসাস গভর্নমেন্ট করি। উনি কিন্তু ডিক্লাইন করছে,
আপনি দেখেন ওনাকে পরে কত কষ্ট অনেক দূরে পাঠাই দিছে, ওনার সাথে এবং ভিজিটার পর্যন্ত দেখানো। 27টা বছর জেলে আসছে এবং উনি কিন্তু অ্যাচিভ করছে, বিকজ হি ওয়াজ ফোকাস অন হিজ টার্গেট। না আমার ওইটা দরকার। উনি বলছে যে আমি মানুষের অধিকারের জন্য আসছি, আমি এতগুলি লোক আমাকে সমর্থন করতেছে, এতগুলি লোক না খেয়ে আছে, এতগুলি লোকের রক্ত গেল, আর আমি যদি একটা চেয়ারের জন্য এটাকে স্যাক্রিফাইস করি, আমাকে তো এই লোকগুলি আর গ্রহণ করবে না। তো হোয়াট শুড আই ডু? বেটার রিমেন উইথ মাই পিপল। এবং যখনই একটা নেতা তার টিমের সাথে, তার দলের সাথে, তার লোকদের সাথে যত বেশি কষ্ট করে থাকবে, তত বেশি তার সাফল্য হবে। স্যাক্রিফাইসের প্রসঙ্গটা আসে, স্যাক্রিফাইসটা। তো এই জন্য হচ্ছে কি, আপনি ঠিক বলছেন যে যখন বিরোধী দলে থাকবেন, এটা একটা ডেফিনেশনই আছে, ইউ হ্যাভ টু বি আনকম্প্রোমাইজ। আমাদের দেশে অনেক আনকম্প্রোমাইজ লিডার আছে এবং এটা করতেই হবে। কম্প্রোমাইজ করলে আপনি তো গোল থেকে সরে যাবেন। তো এই জন্য আর যখন আপনি ক্ষমতায় থাকবেন, ধরেন আমি এখন ক্ষমতায় আছি, আমরা এখন ক্ষমতায় আছি, আমরা এই ক্যাবিনেট, আমাদের কিন্তু প্রত্যেকটা ডিসিশন হইতে হবে খুব কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে। আমরা কোনো অবস্থায় যত কম করে, এখন যদি আমি বলি যে না আমি ক্ষমতায় আছি কিন্তু এখন তো সরকার কন্ট্রোল করতেছে বিরোধী দল, এই কথা আমি বলে ফেললাম মুখ দিয়ে, মনে করেন বলে ফেলার পরে মানুষ তো আমার আর অ্যাকসেপ্ট করবে না, বলবে আরে সে কি বলে পাগলের মতো, ওরাই তো ক্ষমতায় আছে, ওদেরই লোক বেশি, এখন আগের লোকও তো এখনো 50% আছে, তো সে কিভাবে বলতেছে যে অপোজিশন এখন ক্ষমতায় আছে, যারা আজকে 18 বছর ক্ষমতায় নাই। এটা কথার কথা, আমি বলতে চাচ্ছি, আমি যদি ওই ধরনের কথা বলি, এই কথার জন্যই কিন্তু আমার যে কন্ট্রিবিউশন, আমার যে অর্জন, আমার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আমাকে যে সুযোগটা আল্লাহ দিয়েছে, আমি যে এত বড় নেতা হয়ে গেলাম, কিন্তু এই কথার জন্য আমি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা হারাইতে থাকলাম, আবার কথাতে চলে আসছি নেতাদের মধ্যে এটা। এবং আপনার এখন আমি আজকেও একজন ইয়াং লিডারের সাথে কথা বলতেছিলাম, প্রায় 3 ঘন্টা কথা বলেছি, এবং তারা এখন নতুন দল করেছে, তাদের সাথে আমার কাছে আসছে, আমি কথা বলছি। আমি একটা কথাই বলছি যে ভাইরে, এই যে আমরা যে আশা করতেছি একটা ভালো দল আসবে, তো এই দলটার মোমেন্টামটা আসতেছে না কেন? ও খুব ভালো, সে আবার ডক্টরেট পিএইচডি করা এবং ইয়াং। তো বললো যে ভাইয়া একটা সমস্যা হয়েছে কি জানেন, হঠাৎ করে তো আমরা ডিসিরে ফোন দিই, লাভ দিয়ে ওঠে, সেক্রেটারি ফোন দিই, ভাইয়া কি চান, জেনারেল আইসা আমাদেরকে সালাম করে। আসলে আমরা তো আসলে এটাতে ইউজ টু না, আমরা মনে করছি আমরা পাওয়ার পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি পাওয়ারটা, এই পাওয়ার পেয়ে গেছি দল করার আগে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। সে কিন্তু অনেস্টলি আমাকে বলছে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। এবং আমাদের আসলে শিখতে হবে যে কীভাবে নেতা হইতে হয়, কীভাবে দল করতে হয়, কীভাবে অর্গানাইজ করতে হয়, কীভাবে নিজকে ম্যানেজ করতে হয়, কীভাবে ফেস করতে হয়। এবং সে দেখলাম আমাকে একটা কাগজ দিল, এটা নিয়ে সে কাজ করতেছে, এটা নিয়েই কথা বলতে আসছিল। বললো যে সে আবার একটা দিল 8R, রেজিস্ট্যান্স, রিকনসিলিয়েশন, এরকম আছে এখানে, আমি দেখতেছিলাম গাড়িতে বসে বসে। তো সত্যিকার অর্থ হয়েছে কি জানেন, দিস ইজ দ্য টাইম। আমরা এখন বিশ্বাস করেন, আমরা একটা ভালো নেতা চাই এবং আমরা আশাও করতেছি এখন ভালো নেতা আছে। এবং ভালো নেতাটা জাজ করবেন কিভাবে? কথা দিয়ে জাজ করতে হবে, ওনার কর্মসূচি দিয়ে জাজ করতে হবে, ওনার ডায়লগটা, ওনার ভবিষ্যৎ কর্মপন্থা দিয়ে কথা বলবে। এবং এখন দেখেন কিন্তু একটা কোয়ালিটি চেঞ্জ আসছে, কিন্তু আমি আর বললাম না, এবং দেখতে পাচ্ছি আমরা ভিজিবল। কিন্তু হ্যাঁ, আবার কিন্তু আরেকটা জিনিস আছে দেখেন, আমি যদিও অনেকে অনেক কথা বলে যে দেশের অবস্থাটা, দেশ কোন দিকে যাচ্ছে, কোথায় যাবে, এবং কিভাবে আমরা এটা থেকে উতরাবো। কারণ এই যে আন্দোলনটা হলো, এটার জুলাই আগস্টের এটা, এই যে মানুষ আমরা যারা স্পেস পেয়েছি, এটা কেন হলো, এটার মধ্যে অনেক ডেফিনেশন আছে। ধরেন সবাই এক বাক্যে বলে যে সে যদি, মানে অন্যরা যদি আপনার সঠিকভাবে মানুষকে একটু স্পেস দিত, একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যদি রাখতো, ওপিনিয়নটা যদি দেওয়ার সুযোগ দিত মানুষকে, এবং স্পেসটা থাকতো, তাইলে হয়তো বা এই ধরনের একটা কিছু হতো না। কিন্তু দ্যাটস ট্রু। এখন ওই যে এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমরা এখন শিখে কাজটা করতে হবে। এখন আমাদের দেশটা কিন্তু এমন একটা জায়গায় আছে জানেন, এটা ওই যে আমরা বলি না যে একটা ব্রিজের উপরে আছে,
এবং ব্রিজটা মানে পেরিয়ে একটা গন্তব্যে পৌঁছতে হবে। এখন আমাদেরকে কিন্তু বেস্ট থিং হলো যে লিডারশিপের একটা জিনিস আপনি দেখেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। এখানে কিন্তু লিডারশিপের আরেকটা ইস্যু আছে যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যদি আপনি বলেন যে আপনি আমাদের যদি মনে করেন আমরা যারা মুসলমান এদের কিন্তু আমাদের ধর্মগ্রন্থ তো কোরআন। আপনি কোরআনের ভিতরে কত % ইতিহাস আছে আপনি জানেন? প্রচুর, 80%-এর উপরে ইতিহাসই তো ভরা। এবং এটা কেন আসছে? আপনি শুধু আমাদের কোরআনের ব্যাপার না, আপনি ইনজিল দেখেন, জাবুর দেখেন বা আদার্স যদি আপনি ধর্মীয় গ্রন্থ বাইবেল দেখেন, গীতা দেখেন, হ্যাঁ ভেদ দেখেন, ওখানে কিন্তু একটা স্টোরি আছে এবং এই স্টোরিগুলি কিন্তু রিয়েলিস্টিক স্টোরি। এবং এটার মানে হইল কি যে তুমি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এই লোকটা এত বড় ক্ষমতাসীন ছিল তার সময়ে। আপনি যদি ধরেন ফেরাউনের কথা ধরেন, আপনি যদি যান শুধু পিরামিডে, আপনি ধরেন নিফারতিতির যদি জিনিসপত্র দেখেন, আমি তুতানখামিনের এটাতে গেলাম, বুঝছেন, যে দি ইয়াংগেস্ট কিং যে ফেরাউন যেটা ছিল, আমি ওখানে গিয়ে দেখি কি জানেন, যেই ড্রেস সে পরতো, সে একটা রিক্সার মতো একটা গোল্ডেন মোড়ানো একটা ইয়েতে চড়তো, তার যে স্যান্ডেল, তার যে গলার গোল্ড ডায়মন্ড মানে জিনিস, ওই 7000 বছর আগে এই ধরনের স্বর্ণের জিনিস পরতো, এই ধরনের কাপড় পরতো, এই ধরনের জুতা পরতো, এই ধরনের বাহন সে ব্যবহার করত। আমার মনে হয় কি জানেন, ওই সময়ে পৃথিবীর সব মানুষ তার কাছে মনে হয় যদি আপনার তুলনা করি আসবে না, নট ইভেন এ ফ্র্যাকশন। সে তাকে অনেক কিছু দাবি করছে, তাই না? এবং দাবি করার পিছনে আমি দেখলাম কিন্তু কই, আল্লাহ এই জন্যই বলছে দেখো এই লোকটা তো এইভাবে শেষ হয়ে গেছে, তার সব কিছুই ছিল, তার সৈন্য সৌর্য। তো লার্ন কোন জায়গাটাতে সে মিস্টেকটা করেছে, কোথায় সে কম্প্রোমাইজ করে নাই। এই কম্প্রোমাইজ যে করে নাই, না করার কারণেই কিন্তু সে তার এই অধপতনটা হলো। আপনি আরও অনেক দেখেন। আবার দেখেন ভালোভাবে আরেকটা খুব ইন্টারেস্টিং স্টোরি আমি আপনাকে বলতে পারবো। আমাদের হাতে আজকের মতো খুব বেশি সময় নেই, আমরা আরেকদিন আচ্ছা ঠিক আছে, 2-3 মিনিট সময় আছে, 2-3 মিনিট সময় আছে। আমি ছোট্ট একটা ইয়ে দিয়ে ধরেন কুইন সাবার স্টোরিটা দেখেন। সে কিন্তু নেতা, সে ক্যাবিনেট নিয়ে বসছে যখন সুলেমান আলাইহিস সালাম তাকে প্রস্তাব দিছে। সবাই বলছে যে আমরা তো সাবার যোদ্ধা, আমরা যুদ্ধ করে মরে যাব, ডিসিশন আপনার। সে বলছে না, আমি অ্যাসেসমেন্ট করে দিচ্ছি, এই যুদ্ধে আমরা পারবো না, লেটস অ্যাকসেপ্ট। আর লাস্ট হলো আমি লিডারশিপের একটা সবচেয়ে মজার একটা এক্সাম্পল আমার ইনস্ট্রাক্টর দিয়েছিল, 1 মিনিটে বলে দিই। আপনি আমাদের ক্যাটাপিলার তো আছে, আমরা গ্রামে স্যাঙ্গা বলি, বুঝছেন? এটাকে কি বলে যেন, যে খুব খারাপ একটা পোকা, স্যাঙ্গা বলি, ক্যাটাপিলার। এই ক্যাটাপিলারটা দেখালো যে ধরেন ক্যাটাপিলার যদি আমার গায়ে লাগে আমি তো চিল্লাবো, ঠিক আছে না? এখন এই ক্যাটাপিলারটা কিন্তু আস্তে করে একটা সার্টেন টাইম পরে একটা ক্যাপসুলের ভিতরে চলে যায়, একটা মক্কিটের ভিতরে চলে যায়। এই মক্কিটের ভিতরে যখন সে চলে যায়, চলে যাওয়ার পরে কিন্তু সে পৃথিবীর থেকে ডিসকানেক্ট হয়ে গেল। এখানে সবচেয়ে বড় জিনিস বলছে, সে স্যাক্রিফাইস করছে টাইম আর তার ইচ্ছা। এই টাইম আর ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করে সে একটা ক্যাপসুলের ভিতরে ঢুকে গেল একটা সার্টেন টাইমের জন্য। সে দুনিয়াকে দেখলো না, সে হাঁটলো না, সে কিছু করলো না, লেটস স্যাক্রিফাইস এভরিথিং। এবং সে বেরিয়ে আসলো কি জানেন, বাটারফ্লাই হয়ে। অ্যান্ড একই প্রাণ কিন্তু একটা, যখন সে ক্যাটাপিলার ছিল বা স্যাঙ্গা ছিল, লাগলে আমি চিল্লাচিল্লি করতাম। এখন সে বাটারফ্লাই হয়ে আসছে, আমার গায়ে বসলে ব্যবসা ভালো হবে। যার বিয়ে হয় নাই বলে যে না তোর বিয়ে হবে, বুঝছেন না, তোর সুখবর আসতেছে। আমরা কিন্তু গ্রামে এরকমই, বাটারফ্লাই আসা মানে তোর সুখবর আসতেছে। তো একই প্রাণ, তার সময় এবং তার ইচ্ছা, এই দুইটাকে স্যাক্রিফাইস করার কারণেই কিন্তু সে বাটারফ্লাই হয়ে আসছে। এবং সে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দি লিডারশিপ। সে লিডার হইতে হলে ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর উইশ অ্যান্ড উইল।
থ্যাংক ইউ ব্রাদার। অনেক ধন্যবাদ মিস্টার মুজিবুল হক। দর্শক, কথা বলছিলেন কে মুজিবুল হক। মূলত নেতা, নেতৃত্ব, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা হচ্ছে কে নেতা, তার কি কি গুণ থাকা উচিত, কোন কোন বিষয়ে তার অযোগ্যতা। বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এবং এই সন্ধিক্ষণে বাংলাদেশের আসলে একজন নেতাই দরকার, এবং সেই নেতা 18 কোটি মানুষের দেশে নেই একথা বলা যাবে না, কিন্তু তাকে খুঁজে বের করা এবং নেতা যিনি হতে চান বা যিনি মনে করেন তার সেই সক্ষমতা আছে, তাকে আসলে এই সব গুণাবলী, অর্থাৎ গ্রহণ এবং বর্জন, কি তিনি গ্রহণ করবেন কি বর্জন করবেন, এবং তাকে আসলে সাধারণভাবে অন্য সবার উপরে উঠে চিন্তা করতে হবে। ওই যে একটাই উদাহরণ আমি এই আলোচনা শেষ করবার সময় টানতে চাই, যে ওই যে পিএস, এপিএস বা চারপাশে যারা আছেন পারিষদবর্গ, পার্সোনাল স্টাফ, তারা যদি সমাজে রাষ্ট্রে পরিচিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আসলে ওই নেতা খুব বড় নেতার হতে পারছেন না। এবং তার মধ্যে যে ইনক্লুসিভিটি থাকা দরকার, অন্তর্ভুক্তি, তার প্রতিপক্ষকে কাছে টানবার যে মানসিকতা, সেটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। স্যাক্রিফাইস করবার মানসিকতাটা খুব জরুরি। কোন স্তরে বা কোন জায়গায় থাকলে, কোন পক্ষে থাকলে আপনি কম্প্রোমাইজ করবেন, কোন পক্ষে থাকলে আপনি আনকম্প্রোমাইজিং হবেন, সেটাও বোঝা অত্যন্ত জরুরি। এবং ওই যে কথা কম বলা, অনেক বেশি শোনা, কিন্তু সিদ্ধান্ত এইটা, এবং থট প্রসেসের মধ্য দিয়ে সিদ্ধান্তটা তিনিই দেবেন, কিন্তু অন্যদেরকে বুঝতে দিতে হবে যে অন্যদের যে ওনারশিপ আছে পুরো প্রক্রিয়ার মধ্যে, সেটা বুঝতে দেওয়া নেতার একটা বড় গুণ। সব মিলিয়ে একটা ভালো নেতা আসলে একটা দেশকে, একটা প্রতিষ্ঠানকে অনেক দূরে নিয়ে যেতে পারেন। আমরা আশা করি যে বাংলাদেশ একজন নেতা পাবে, একজন ভূমিপুত্র পাবে আগামী দিনগুলোতে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠবার জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।